আমার নাম শ্রী উপেন্দ্রনাথ ঘোষ, নিবাস বীরভূম জেলার টগরা নামক গ্রামে। 1871 খ্রিস্টাব্দে আমি বিএ পাস করি, আর তারপরই শুরু হয় চাকরির সন্ধান করা। কয়েক মাস ধরে বহু জায়গায় আবেদন করলাম, কিন্তু কোনোটাতেই কোনো ফল হলো না। অবশেষে জানতে পারলাম সিউড়ি জেলা স্কুলে একটা দ্বিতীয় শিক্ষকের পদ ফাঁকা হয়েছে। খবর পেয়ে নিজেই গেলাম সেখানে। স্যার, আমার চাকরিটা খুবই দরকার। আপনার তো শুনেছি অনেক দয়া। স্যার, এই চাকরিটা আমাকে একটু করে দিন। স্যার, বহু লোককে খোসামত করে কাজটা আমি পেয়েই গেলাম। আমার বেতন হলো মাসিক 50 টাকা। আমাদের গ্রাম থেকে সিউড়ির দূরত্ব 12 ক্রোশ। যোগাযোগের মাধ্যম একটা কাঁচা রাস্তা। বাড়ি ফিরে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে 2 দিন পর আমি চাকরিতে যোগ দিলাম। যেমন অল্প বেতন, সেই রকম একটা ছোটখাটো সস্তা বাড়ি খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। তা থাকবার জায়গা কিছু পেয়েছো? একটা অসুবিধার মধ্যে পড়েছি স্যার। এখানে সস্তায় তো কোনো থাকার জায়গা পাচ্ছি না। আচ্ছা, তাহলে এখন আমার বাড়িতেই থাকবে তাহলে। আপনার বাড়িতে? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এখন আপাতত হেডমাস্টার মহাশয়ের বাসাতেই উঠেছি। দিনের বেলায় স্কুলে কাজ করি, আর অবসর সময়ে সস্তা ভাড়া বাড়ি খুঁজে বেড়াই। অবশেষে একদিন শহরের প্রান্তে একটা বড় খালি পাকা বাড়ির সন্ধান পেলাম। বাড়িটা অনেক দিন ধরেই খালি পড়ে আছে। জায়গায় জায়গায় ফাটল, ভাঙাচোরা দেয়াল, তবে থাকবার উপযুক্ত কয়েকটা ঘর এখনো সেখানে আছে। দাদা, এখানে কোথাও বাড়ি ভাড়া দেওয়া হয় জানেন কি? ঘর আছে, তবে একটা সমস্যা আছে। লোকে গুজব রটিয়েছে বাড়িটা নাকি ভূতের বাড়ি। তখন আমি সদ্য কলেজের ছোকরা, ইয়ং বেঙ্গল। ভূতের ভয়ে যদি পশ্চাৎপদ হই, তবে আমার বিদ্যা মর্যাদা একেবারে ধূলিসাৎ হয়ে যায়। সুতরাং বাড়িটা আমি নেয়ারই মনস্থির করলাম। ঠিক আছে, এই বাড়িতে থাকতে আমার কোনো সমস্যা নেই। তাহলে ঠিক আছে, মাসে কিন্তু 5 থেকে ভাড়া লাগবে। ঠিক আছে, আমি রাজি। সামনের রবিবার থেকে তাহলে আমরা থাকতে শুরু করব। তবে এত দূরে একা থাকাটাও তো নিরাপদ নয়। চোর ডাকাতের ভয়ও তো আছে। তাই একজন সঙ্গী সন্ধান করতে লাগলাম। একজন জুটেও গেল। তিনি আমাদেরই স্কুলের 4র্থ শিক্ষক, নাম রাসবিহারী মুখোপাধ্যায়। যদিও তিনি বিএ পাস করেননি, তাও কলেজে অধ্যয়ন করেছেন এবং নিজেকে ইয়ং বেঙ্গল শ্রেণীভুক্তই মনে করেন। রাসবিহারী বাবু, বলছি সস্তায় একটা ভাড়া বাড়ি পেয়েছি, থাকবেন নাকি আমার সাথে? আরে, আমি যেখানে ভাড়ায় থাকি সেখানে তো একটু অসুবিধাই হচ্ছে। তাহলে তো ভালোই হলো। এই রবিবার থেকে তাহলে আমরা ওখানেই থাকবো। তবে একটা চাকর আর রাঁধুনির সন্ধান করতে হবে, বুঝলেন? তাই তিনি আমার সঙ্গে থাকার জন্য রাজি হয়ে যান। একজন চাকর আর একজন ব্রাহ্মণ পাচক স্থির করা হলো।
তবে তারা রাত্রে কেউ ওই বাড়িতে থাকতে রাজি হলো না। হ্যাঁ বাবু, আমরা আপনার সব কাজ করব, কিন্তু রাতে এখানে থাকতে পারবো না। রাত 9টার মধ্যে আমরা সব কাজ সেরে বাড়ি চলে যাব। কি আর করা যাবে, তাতেই রাজি হয়ে গেলাম। পরদিন রবিবারে সকালে আমরা জিনিসপত্র নিয়ে ওই বাড়িতে উঠলাম। বাড়িটা বহু পুরানো, চারদিকের প্রাচীর জায়গায় জায়গায় ভেঙে গেছে। গবাদি পশু যাতে ঢুকতে না পারে তার জন্য বাঁশের বেড়া দেয়া আছে। বাড়িটার চারিদিকে বাগান, অনেকগুলো নারকেল, আম, কাঁঠাল প্রভৃতি ফলের গাছ আছে, তবে সেগুলো ফড়িয়াগণের কাছে জমা দেয়া। বাড়িটির একতলায় ও দোতলায় সামনের দিকে বেশ বড় বড় দুটো ঘর আছে। সেই ঘর দুটোই আমরা দখল করলাম, কারণ আমাদের প্রয়োজন অল্প। বাড়ির পেছনে একটা পুকুর, তবে তার জল খাওয়ার উপযুক্ত নয়, এমনকি স্নান করারও উপযুক্ত নয়। তবে বাসন মাজা প্রভৃতি গৃহকর্ম তাতে করা যাবে। বাড়ির অল্প দূরে একটা ভালো দিঘি ছিল। আমাদের চাকর খাওয়া আর রাঁধার জন্য সেখান থেকেই জল আনত। আর একটা ঘর আমরা খাওয়া দাওয়ার জন্য ঠিক করলাম। আর একটা ঘরে দুটো চৌকি পেতে দুজনের শোয়ার ব্যবস্থা করলাম। সারা রাত ঘরে প্রদীপ জ্বলত। এইভাবে কিছুদিন কেটে যায়। ইতিমধ্যে দশহরার 2 দিন ছুটি পেলাম, সেই সঙ্গে একটা রবিবারও পাওয়া গেল। তাই আমি বাড়ি চলে গেলাম। দুদিন পরমানন্দে বাড়িতে কাটিয়ে তৃতীয় দিন সকালে পায়ে হেঁটেই শিউড়ি যাত্রা করলাম। আমাদের গ্রামের এক ক্রোশ পরে হাতশালা বলে একটা গ্রাম আছে। আগে এখানে স্থানীয় জমিদারের অনেকগুলো হাতি বাঁধা থাকত। হাতিশালা থেকে হাতশালা নামটি এসেছে। সেই গ্রামের প্রান্তে রাস্তার ধারে একটা মন্দির আছে। সেই মন্দিরে রমাপ্রসন্ন মজুমদার নামের একজন ব্রাহ্মণ থাকেন। তিনি সবসময় তপ জপেই নিযুক্ত থাকেন। গ্রামে তিনি একজন সিদ্ধ পুরুষ বলেই বিখ্যাত। চারপাশের গ্রামের লোকেরা তাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করেন। সেইখান দিয়ে যেতে যেতে দেখলাম মজুমদার মশাই খড়ম পায়ে দিয়ে মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছেন। আমি তাকে দেখে তাঁর কাছে গিয়ে একটা প্রণাম করলাম। আশীর্বাদ করে তিনি আমাকে বললেন, আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। তা বাবা, তুমি কোথায় যাচ্ছ? এই শিউড়ি স্কুলে আমার একটা মাস্টারি চাকরি হয়েছে। দশহরার ছুটিতে বাড়ি এসেছিলাম, কাল স্কুল খুলবে, তাই আজ ফিরে যাচ্ছি। মজুমদার মশাই একটু চিন্তা করে বললেন, বলছি বাবা, আজ কি তোমার না গেলেই নয়? আজ বাড়ি ফিরে যাও, কাল বরং যেও। কাল তো স্কুল খুলবে, আমার নতুন চাকরি, এখন কামাই হওয়াটা খুবই খারাপ ব্যাপার। আমাকে এইরকম আদেশ করবেন না বাবা। তা ওখানে তুমি বাসা কোথায় নিয়েছো? শহরের দক্ষিণে একটা পুরাতন বাড়ি খালি পড়েছিল, সেটাই ভাড়া নিয়েছি। আমি আর আমাদের স্কুলের আরেকজন মাস্টারমশাই রাসবিহারী বাবু একসঙ্গে সেখানেই থাকি। এই বলে মজুমদার মশাইকে প্রণাম করে আমি পথ চলতে লাগলাম। বেলা আন্দাজ 2টো হবে। শিউড়ি পৌঁছালাম।
স্নান খাওয়া দাওয়া করতে 5টা বেজে গেল। খাওয়া দাওয়া করে বারান্দায় বসে তামাক খাচ্ছি। এমন সময় দেখি আমাদেরই গ্রামের একজন কৈবর্ত বড় একটা লাঠি ঘাড়ে করে আমার সামনে এসে উপস্থিত হলো। তাকে দেখে বিস্মিত হয়ে আমি জিজ্ঞাসা করলাম, কিরে তুই হঠাৎ কোথা থেকে এলি? আগে বাবা ঠাকুর এই চিঠি আর কবজ দিয়ে আমাকে পাঠালেন। চিঠি ও কবজটা আমাকে দিল। চিঠি পড়ে দেখলাম, তুমি বাড়ি থেকে যাওয়ার পর রমাপ্রসন্ন মজুমদার মহাশয় এসেছিলেন এবং একটি কবজ দিয়ে বললেন তোমার সঙ্গে নাকি তার দেখা হয়েছিল। তিনি জানতে পারেন তোমার খুব বিপদ, তাই তিনি এই রাম কবজটি দিয়েছেন আর বারবার করে বলে দিয়েছেন আজই যেন তুমি এই কবজটি ধারণ করো। যদি তুমি কখনো ভয় পাও তবে তুমি তারক ব্রহ্ম নাম জপ করো। তিনুকে দিয়ে কবজ আর চিঠিটা তোমার কাছে পাঠালাম। পাওয়া মাত্রই কিন্তু কবজটা পড়ে ফেলো। ভক্তি ভরে ডান হাতে কবজটা তুমি পড়বে। দেখো এই কথার অন্যথা যাতে না হয়, এটা তোমার বাবার আদেশ বলে জানবে। চিঠি ও কবজ নিয়ে দিনুকে বললাম, তা তুই আজ এখানেই থাকবি তো? তোর খাবার জোগাড় করি। আগে না, বাবা ঠাকুর আমাকে বারবার করে বলে দিয়েছেন আমি যেন নিজে দাঁড়িয়ে থেকে আপনাকে কবজটা পরিয়ে দিই, আর রাতে গিয়ে আমি যেন এই খবরটা তেনাকে দিই আপনি কবজটা পড়েছেন কিনা। সুতরাং তাকে আর থাকবার জন্য অনুরোধ করলাম না। তার হাতে 2 আনা পয়সা দিয়ে বললাম, এই নে, বাজার থেকে মুড়ি মুড়কি কিনে খেতে খেতে যাবি। তার সামনে কবজটা আমি হাতে পড়ে নিলাম। সে আমায় প্রণাম করে বিদায় নিল। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর যথাসময়ে আমরা শুতে গেলাম। দুজনেরই চৌকির শিয়রে 2টো বড় বড় জানালা। সেই দিকে তাকিয়ে দেখলাম আকাশে মেঘ, মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে প্রবল হাওয়া মেঘকে উড়িয়ে নিয়ে গিয়ে একাদশীর চাঁদকে দৃশ্যমান করছে। আমরা দুজনে কিছুক্ষণ গল্পগুজব করে শুয়ে পড়লাম। পথের ক্লান্তিতে কাতর হয়েছিলাম, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। অনেক রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি বাতাসে প্রদীপটা নিভে গেছে। ক্ষীণ মেঘপুঞ্জের আড়াল থেকে জ্যোৎস্নার আলো জানালা দিয়ে ভেতরে ঢুকেছে। তাতে বিপরীত দিকের দেয়ালের কিছুটা অংশ আলোকিত হয়েছে। ঘুম জোড়ানো চোখে আস্তে আস্তে চোখ খুলে দেখি যেন একটা কঙ্কালসার বৃদ্ধ আমার বিছানার ওপর হাঁটু গেড়ে বসে 2টো থাবা তুলেছে। এক দৃষ্টে আমার দিকে চেয়ে আছে। তার মুখখানা যেন বহুদিন রোগে শীর্ণ, গালের চামড়াগুলো ঝুলে পড়েছে। দন্তহীন মাড়ির ওপর তার ঠোঁটগুলো চুপসে বসে আছে। মাথায় সাদা ছোট চুলগুলো যেন দাঁড়িয়ে রয়েছে। তার চোখ দুটো থেকে ক্রোধ, ঘৃণা ও বিদ্রুপের জ্বালা প্রকাশ পাচ্ছে। দেখে আমি আপাতমস্তক শিহরিত হয়ে উঠলাম। ভয়ে চোখ বন্ধ করে নিলাম, কিন্তু সেই অবস্থায় বেশিক্ষণ থাকতে পারলাম না। আবার চোখ খুললাম, আবার দেখলাম সেই বীভৎস মূর্তি ঠিক সেই অবস্থাতেই বসে আছে। আবার চোখ বন্ধ করলাম, ভয়ে আমার প্রাণ ওষ্ঠাগত। তখন হঠাৎ পত্রের কথা মনে পড়ল। মনে মনে বললাম, আমার ভয় কি? আমার হাতে তো রাম কবচ রয়েছে। এবং মৃদু স্বরে তারক ব্রহ্মনাথ জপ করতে লাগলাম।
কিছুক্ষণ পরে আবার চোখ খুললাম, তখন সে মূর্তি আর নেই। সাহস পেয়ে উঠে বসলাম, জড়ানো কণ্ঠে আমার বন্ধুকে ডাকতে লাগলাম, রাসবিহারী বাবু, রাসবিহারী বাবু, রাসবিহারী বাবু। রাসবিহারী বাবু উঠে পড়লেন। কি হয়েছে? আমি তখন প্রদীপ জেলে সমস্ত ঘটনাটা তাকে খুলে বললাম। তিনিও খুব ভয় পেয়ে গেলেন। তারপর সমস্ত রাত আমরা বসে বসে গল্প করে কাটিয়ে দিলাম। পরদিন সকালে দুজনেই সে বাড়ি ছেড়ে অন্য বাড়িতে গিয়ে উঠলাম। খাওয়া দাওয়া সেরে 10টার সময় স্কুলে গেলাম। টিফিনের সময় পিওন এসে একটা চিঠি দিয়ে গেল। দেখলাম সেখানে রমা প্রসন্ন মজুমদার মহাশয় লিখেছেন, বাবা জীবন, গতকাল তোমার সাথে দেখা হবার পর আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, আর আমি তোমার বাবাকে একটা রাম কবচ দিয়ে আসি, আর তাকে অনুরোধ করেছিলাম যাতে কোনো উপায়ে সেটা তোমাকে সন্ধ্যার আগেই উড়িয়ে দেওয়া হয়। আমি বুঝতে পেরেছিলাম তুমি রাতে কোনোভাবে ভয় পাবে, কিন্তু এই রাম কবচটির গুণে তোমার কোনো বিপদ হবে না। কবচটি তুমি নিয়মিত পড়ে থাকবে, আর যদি কখনো ভয়ের কোনো কারণ ঘটে তবে তারক ব্রহ্ম নাম জপ করবে, সর্বদা শ্রদ্ধাচারে থাকবে। মা ভবানী তোমার মঙ্গল করুক। চিঠিটা পড়ে আমি বিস্মিত হলাম। সেটা রাসবিহারী বাবুকে দেখালাম। রাসবিহারী বাবু, এই দেখুন। তিনিও খুব আশ্চর্য হলেন। পুজোর ছুটির সময় বাড়ি গিয়ে প্রথমেই মজুমদার মশাইকে প্রণাম করতে গেলাম। যে বিপদ থেকে তিনি আমাকে উদ্ধার করেছেন তার জন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আমি যে সে রাতে ভয় পাবো এ কথা আপনি কি করে জানলেন? একটু মৃদু হেসে মজুমদার মশাই বললেন, তুমি সেদিন এসে যখন আমায় প্রণাম করলে তখন দেখলাম একটা প্রেতাত্মা তোমার পশ্চাতে দাঁড়িয়েছিল। কোনো কারণে তোমার ওপর সে ভয়ানক ক্রুদ্ধ হয়ে আছে। তোমার প্রাণহানি করার জন্য সে তোমার পিছু নিয়েছে, শুধু উপযুক্ত সময়ের অভাবে সে কাজটা করতে পারেনি। তুমি চলে যাবার পর আমি গণনা করে দেখলাম, বুঝতে পারলাম সেই রাতেই সেই সময় আসবে। তাই তাড়াতাড়ি আমি একটা রাম কবচ নিয়ে তোমার বাবাকে গিয়ে দিয়ে আসলাম। সে যাই হোক, তবে তুমি সে কবচটি কিন্তু সব সময় পড়ে থাকবে। এই কথা শুনে কিছুক্ষণ আমি নীরবে চিন্তা করতে লাগলাম। পরে বললাম, মজুমদার মশাই, আমার সঙ্গে যে লোকটি থাকে সেও তো সেদিন ঘরে শুয়েছিল, কিন্তু তাকে কোনো ভয় দেখালো না কেন? আমরা তো একসঙ্গে সেই বাড়িতেই ছিলাম, তবে আমার ওপর এই ভূতের এত রাগ কেন? আচ্ছা, সে লোকটির নাম কি? আগে তার নাম রাসবিহারী মুখোপাধ্যায়। ও, তিনি তো ব্রাহ্মণ, এই কারণে ভূত হঠাৎ করে তার কিছু করতে পারবে না। তুমি কায়স্থ, তোমার প্রাণহানি করাটা তার পক্ষে খুবই সহজ। সে ভূত কি এখনো আমার অনিষ্ট চেষ্টা করছে? হ্যাঁ, করছে। আর একবার সে তোমায় দেখা দেবে, কিন্তু সে কতদিনে তা আমি বলতে পারছি না। কিন্তু এ রাম কবচের বলে তোমার কোনো বিপদ হবে না। তারপর 18 বছর কেটে গেছে। সে ভূতের কথা ভাবলে আমি প্রায়ই বিস্মিত হতাম, কিন্তু রাম কবচটি বরাবর সযত্নে ধারণ করে রেখেছিলাম। আমি ধীরে ধীরে দ্বিতীয় শিক্ষক থেকে
প্রধান শিক্ষক হয়ে গেলাম। পরে আরও কয়েক বছর সুখ্যাতির সঙ্গে কাজ করে প্রেসিডেন্সি বিভাগের ডেপুটি ইন্সপেক্টরের পদ পেলাম। আমার বেতন তখন 150 টাকা হলো। মফস্বলের নানা জায়গায় ঘুরে ঘুরে বিদ্যালয় পরিদর্শন করাই ছিল আমার কাজ। একদিন মেদিনীপুর জেলার একটা গ্রাম্য স্কুল পরিদর্শন করতে যাচ্ছি। সন্ধ্যার পর খাওয়া দাওয়া সেরে গরুর গাড়ি ভাড়া করলাম। তারপর সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। শরৎকালের পূর্ণিমার রাত, আকাশে চাঁদ রয়েছে, জ্যোৎস্না আলোয় চারিদিকটা বেশ পরিষ্কার। রাস্তা দিয়ে গাড়ি মন্থর গতিতে চলেছে। আমি প্রথমে একটু শুয়ে ঘুমানোর চেষ্টা করলাম। ঘন্টা দুয়েক এপাশ ওপাশ করা সত্ত্বেও কিছুতেই আর ঘুম আসলো না। তাই বাধ্য হয়ে চোখ মুছে উঠে পড়লাম। উঠে দেখি গাড়োয়ান তার বসার ওই সংকীর্ণ জায়গাটাতেই শুয়ে ঘুমিয়ে পড়েছে। জ্যোৎস্না রাত, পথ একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। গরু দুটো অবাধে আপন মনে চলছে। রাস্তার দুধারে গাছের সারি, কোথাও দূরে দূরে, কোথাও বা ঠেসাঠেসি। ঝুরঝুর করে বাতাস বইছে। গাড়োয়ান আরামে নিদ্রা যাচ্ছে। অথচ গরু দুটো যে অরক্ষিত অবস্থায় পথ চলছে, তারা তো নিরাপদ নয়। এই বিবেচনা করে আমি আর শুলাম না, বসে রইলাম। এই অবস্থায় প্রায় ঘন্টাখানেক কাটল। আমার একটু ঘুম ঘুম আসছে। আমি বসে বসে ঢুলতে লাগলাম। হঠাৎ গরু দুটো থেমে গেল। একটা ঝাঁকুনি দিয়ে গাড়িটা দাঁড়িয়ে গেল। আমার ঘুম তখন ছুটে গেছে। চোখ খুলে দেখি সেই ভীষণ মূর্তি গরু দুটোর সামনে পথ অবরোধ করে দাঁড়িয়ে আছে। তার হাত দুটো গরুর গাড়ির ওপর রাখা। সেই শুষ্ক জীর্ণ চামড়ায় আবৃত বৃদ্ধ কঙ্কাল দাঁড়িয়ে আছে। আর সেই জ্বলন্ত চোখ দুটো আমার দিকে রেগে তাকিয়ে আছে। দেখে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। আমি কাঁপতে লাগলাম। বুকের কাছে হাত রেখে তারক ব্রহ্মনাথ জপ করতে লাগলাম। কিছুক্ষণ জপ করতে করতে দেখলাম সে মূর্তি ছায়ার মতো মিলিয়ে যাচ্ছে। যখন সে একেবারে অদৃশ্য হয়ে গেল, গরু দুটো তখন গাড়ি পেছনে ঘুরিয়ে দিয়ে মহাবেগে ছুটতে লাগলো। ঝাঁকুনিতে গাড়োয়ানের ঘুম ভেঙে গেল। সে ধরপর করে উঠে বলল, এ কি বাবু, গরুগুলো এমন করে ছুটছে কেন? গাড়োয়ান তখন গাড়ি থামাবার জন্য মুখ ঘোরানোর জন্য অনেক চেষ্টা করলো। আমি আসল কথা তাকে খুলে বললাম না, শুধু বললাম, আরে হয়তো পথে কোনো ভয় দেখেছে, তাই ছুটে বাড়ি যাচ্ছে। তুমি থামাও ওদের। গরু দুটো লাঙল টেনে ছিঁড়ে ফেলার জোগাড়, কিন্তু কিছুতেই তারা দাঁড়ায় না। দৌড়াতে দৌড়াতে তারা যখন একটা বাজারে এসে পৌঁছালো এবং অনেক লোক আর গরুর গাড়ি দেখতে পেল, তখন দাঁড়ালো।
গরু দুটো ভয়ানক শান্ত হয়ে পড়েছে। দেখে আমি গারোয়ানকে বললাম, গরুকে খুলে দাও আর ওদেরকে ঘাস জল খেতে দাও, কাল সকালে আবার যাওয়া যাবে। এখন রাতে এখানেই বিশ্রাম করি। তারপর আরও 7 বছর কেটে গেছে, কিন্তু আর কখনো এই রকম ভয় পাইনি। সে রাম কবচটা এখনো আমি পড়ে আছি। যতদিন বাঁচবো ততদিনই পড়ে থাকবো। আরও ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো।